নমস্কার, আমি অদিতি। আমাদের পজিটিভ বার্তার বিকাশ টকশোর অনুষ্ঠানে আমরা চলে এসেছি। আমাদের সাথে আজকে যিনি আছেন, উনি শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন ফ্যাকাল্টি। নমস্কার স্যার, আমাদের নমস্কার। বিকাশ টকশোর অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনার সম্পর্কে একটু আমাদের দর্শকদেরকে যদি কিছু বলেন। নমস্কার। আমি ম্যাম বললেন অ্যাকচুয়ালি আমাদের এই শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের সঙ্গে অ্যাকচুয়ালি এটা প্রতিষ্ঠাই হয়েছিল 2010 সালের 15ই আগস্ট। তো আমি একদম সেই প্রাক্কাল থেকেই রয়ে গেছি। আজও পর্যন্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত রয়েছি। এটুকুই আমার বর্তমান পরিচয়। আজকে আমরা স্যারের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ইতিবাচক দিক। সেই বিষয় নিয়েই আমরা ওনার সাথে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমি স্যারের থেকে যে জিনিসটা জেনে নেব, সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা কী এবং এটা কেন গুরুত্বপূর্ণ? অ্যাকচুয়ালি দেখুন, ইঞ্জিনিয়ারিং সেক্টরে মূল কথা হচ্ছে মাদার ডিপার্টমেন্ট বলা যায় এটা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। কেননা এজন্যই এটা, কেননা আদার্স যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে সবটাই হচ্ছে মেকানিক্যাল রিলেটেড। বাকি আদার্স ইলেকট্রিক্যাল বলুন, সিভিল বলুন, কম্পিউটার সায়েন্স বা আদার্স যে সমস্ত বিভাগগুলি রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের, তো মেকানিক্যাল ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি আমরা যেটা দেখি যে মেকানিক্যাল ডিপার্টমেন্টের জাস্ট প্র্যাকটিক্যালের জায়গাটাতে যদি আমাদেরকে ধরতে হয়, মেনলি ইঞ্জিনিয়ারিং সেক্টরের এডুকেশনটাই হচ্ছে প্র্যাকটিক্যাল বেস এডুকেশন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে কোনো একটা প্র্যাকটিক্যাল, সাপোজ প্রজেক্ট ওয়ার্কটার দিকে যদি যাই আমরা কোনো স্টুডেন্টদেরকে নিয়ে, তো সেইখানে প্রজেক্টে যখনই ইনভলভ হয়ে গেল স্টুডেন্টরা, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেকানিক্যাল ডিপার্টমেন্ট রিলেটেড যে সমস্ত যে শাখাগুলো রয়েছে, এইগুলো সবটাই কিন্তু আদার্স ডিপার্টমেন্টগুলোর সঙ্গে জড়িত হয়ে রয়েছে। তো সেই জন্য দেখা যাচ্ছে যে এর যে গুরুত্বটা, তো একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, পাস আউট স্টুডেন্ট, এর মধ্যে এই ডিপ্লোমা লেভেলে 3 ইয়ার্সে যে তার যে বেসটা গ্রো হয়, এর মধ্যে দেখা যাচ্ছে যে তার একটা আদার্স ডিপার্টমেন্টের যে বেসিক নলেজগুলো সবটা নিয়েই কিন্তু একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে আফটার পাস আউট বা মেকানিক্যাল ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে যে স্টুডেন্টরাই আদার্স ডিপার্টমেন্ট নিয়ে যে সমস্ত টেকনিক্যাল ফিল্ডে যে সমস্ত কাজকর্মগুলো হচ্ছে, এটার সঙ্গে ভূমিকা মেকানিক্যাল ডিপার্টমেন্টের সব ইঞ্জিনিয়ারদেরই রয়েছে। এটাই হচ্ছে মূল কথা। এরপরে আপনার থেকে যে জিনিসটা জানবো যে এই বিভাগের যে ছাত্রছাত্রীরা, তাদের কি কি মৌলিক দক্ষতা তৈরি হয়? এর মধ্যে মৌলিক দক্ষতা আমি একটু আগেই বললাম যে বেসিক আদার্স ডিপার্টমেন্ট রিলেটেড, ইলেকট্রিক্যাল কিছু রিলেটেড, কম্পিউটার সায়েন্স রিলেটেড বলুন, ইলেকট্রনিক্স রিলেটেড বলুন, সমস্ত বিভাগগুলোর সঙ্গে এদের একটা মেনলি বলি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে এদের সেকেন্ড ইয়ারে ম্যানুফ্যাকচারিং প্রসেস বলে একটা সাবজেক্ট আছে। তো ম্যানুফ্যাকচারিং প্রসেস যখনই কোনো সাবজেক্ট যখন স্টুডেন্টরা পড়ে, তো এটার সঙ্গে রিলেটেড রয়েছে আমাদের মেকানিক্যালের যে সমস্ত ওয়ার্কশপগুলো রয়েছে বা ল্যাবগুলো রয়েছে, সমস্তটাই এই ম্যানুফ্যাকচারিং প্রসেস পড়তে হলেই স্টুডেন্টদেরকে কিন্তু এই সমস্ত ল্যাবগুলোতে বা ওয়ার্কশপগুলোতে আসতেই হচ্ছে। যেমন আমি উল্লেখ করি কয়েকটা খুব ভাইটাল ল্যাব এগুলো। আমরা যেমন বলি যে স্ট্রেংথ অফ মেটেরিয়াল, তো এই যে সোম, শর্ট ফর্মে আমরা সোম ল্যাব বলি, এই সোম ল্যাবের মধ্যে এদেরকে এনগেজ হতে হচ্ছে, ইনভলভ হতেই হচ্ছে। আর একটা ভাইটাল ল্যাব রয়েছে যেটা হচ্ছে ওয়ার্কশপ বলা যায়, এটা হচ্ছে আপনার মেশিন ওয়ার্কশপটা। তো মেশিন ওয়ার্কশপের মধ্যে ধরুন ভেরিয়াস টাইপস অফ মেশিনগুলো রয়েছে, এগুলো কিন্তু স্টুডেন্টদেরকে অপারেট করতে হচ্ছে। সবটাই কিন্তু রিলেশন রয়েছে, ম্যানুফ্যাকচারিং প্রসেস পড়ছে ওখানে, থিওরিটিক্যাল পড়ে আসার পরেই সে যখন প্র্যাকটিক্যালি যখন করতে আসছে ওয়ার্কশপে বা ল্যাবে, তার রিলেটেডে একে একটার পর একটা ল্যাবে কিন্তু তার সঙ্গে কানেকশন রয়েছে। একটা কাজ মেশিন শপে হচ্ছে, আর একটা কাজ টেস্টিংয়ের জন্য তাকে সোম ল্যাবে যেতে হচ্ছে, তারপরে আবার তাকে যাচ্ছে ওয়েল্ডিংয়ে হতে যেতে হচ্ছে, ফিটিংসে যেতে হচ্ছে। আবার কোনো কোনো সময় এদেরকে আদার্স যেগুলো রয়েছে আমাদের, যেমন আমাদের এখানে রয়েছে সিট মেটালও এর মধ্যে, মেকানিক্যালের মধ্যে এনগেজ রয়েছে। তার সাথে সাথে রয়েছে আমাদের যেটা কাস্টিং, এই সবটা নিয়েই এদেরকে কিন্তু কাজটা করতে হচ্ছে। তো সেই জন্য দেখা যাচ্ছে যে এদের যে মৌলিক যে দক্ষতা খুবই ভালোভাবে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের মধ্যে আসে, এর মধ্যে থাকে। তো সেই জন্য দেখা যাচ্ছে যে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার
যে কোনো ফিল্ডে আমাদের যে পাস আউট স্টুডেন্টরা যখন যে কোনো ফিল্ডে যখন কাজ করতে যাচ্ছে, এরা খুবই দক্ষতার সঙ্গেই কাজ করতে পারছে। এবং এখনও পর্যন্ত আমাদের শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক থেকে যে সমস্ত পাস আউটরা, আমি প্রথমেই বললাম যে একদম প্রথম থেকে আছি আমি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত আমার ফার্স্ট ব্যাচ বেরিয়েছে জাস্ট আমার হাতে থেকে 2013 সালে, অনেক দিন আগেকার কথা হলো। তো সেই ব্যাচের স্টুডেন্টরাও এখনও অনেক স্টুডেন্ট আছে আমার সঙ্গে যোগাযোগ আছে, কন্ট্যাক্ট আছে, কথা বলে ফোনে। তো তাদের যে সমস্ত স্ট্যাটাসটা আজ পর্যন্ত তারা তৈরি করতে পেরেছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার পরই এদের যে একটা ভার্স যে সার্কেলটা রয়েছে, সেই সার্কেলের উপরে এরা বিভিন্ন, এমনকি ফরেন কান্ট্রিতেও পর্যন্ত আমাদের এই এসআইপি স্টুডেন্টরা কাজ করছে। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের মেন ফ্যাসিলিটি। এই মেশিন বা যন্ত্রপাতি নিয়ে কাজ করার কি চ্যালেঞ্জ আছে? এর মধ্যে দেখুন, চ্যালেঞ্জ বলতে গেলে আমরা মেনলি দেখুন মেকানিক্যাল বলতে বেসিক্যালি মেশিনারির ওপরে এর পার্টটা থাকছে। মেশিনারি বলতে গেলেই এর মধ্যে চলে আসছে ভেহিকলসের কথাগুলো, বিভিন্ন ধরনের আমরা টু হুইলার্স আমরা সবসময় তো ব্যবহার করছি, ফোর হুইলার ব্যবহার করছি। এদের যেটা আমি কয়েকটা ল্যাবের বা ওয়ার্কশপের কথা কিছুক্ষণ আগে উল্লেখ করছিলাম, তার সাথে সাথে কিন্তু এদের একটা সেমিস্টারে, যেমন 5th সেমিস্টারে যখন আসে এই স্টুডেন্টরা, মেকানিক্যাল স্টুডেন্টরা, এদেরকে কিন্তু ম্যানুফ্যাকচারিং যেটা রয়েছে তার আন্ডারে এদেরকে অটোমোবাইল ল্যাবটাও করতে হয়। তো এই অটোমোবাইলটার মধ্যে কিন্তু ফোর হুইলার বা টু হুইলার্স দুটোরই রয়েছে। এর একদম ইঞ্জিন থেকে শুরু করে সমস্ত পার্টস, স্পেয়ার পার্টসের সমস্ত কাজ জানা, সেখানে রিপ্লেস করা বা রিপেয়ার করা, সমস্তটাই এদের যে মধ্যে আসছে। তো আমি এই জন্যই এই কথাটা বারবার বলছি যে মেকানিক্যালের স্টুডেন্টদের মধ্যে এই যে চ্যালেঞ্জটা বলছেন, এটা কিন্তু খুব দারুণভাবে বেসিক যে পার্টটা, সেই পার্টটা কিন্তু স্টুডেন্টরা, আমি আদার্স ডিপার্টমেন্টগুলোর কথা বলছি, অ্যাকচুয়ালি আমি দেখছি আমার এত বছরের শিক্ষকতার মধ্যে যে অভিজ্ঞতাটা, তো বেসিক এদের মধ্যে গ্রোটা হয় অ্যাকচুয়ালি ডিপ্লোমা লেভেলটাতেই। আফটার ডিপ্লোমা কোনো স্টুডেন্টরা যারা যাচ্ছে বিটেক করছে, এমটেক করছে, এইগুলো হায়ার এডুকেশনের দিকে তারা যাচ্ছে ঠিক আছে, কিন্তু এদের মেন বেসটা তৈরি হচ্ছে কিন্তু ডিপ্লোমা লেভেলে। তো ডিপ্লোমা লেভেল পাস আউট ঠিকঠাকভাবে পাস আউট করা, এই যে ঠিকঠাকভাবে পাস আউট করার কথাটার মধ্যে রয়েছে, কিন্তু এর মধ্যে জড়িত রয়েছে ইনস্টিটিউটের এদের ল্যাব ওয়ার্কশপের কন্ডিশন কেমন, ল্যাব ওয়ার্কশপ স্টুডেন্টরা ঠিকভাবে পারছে কিনা, এইটা তার সাথে সাথে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং আদার্স লেকচারারদের ভূমিকাটা রয়েছে। তো সব থেকে আমি বড় কথা আমি ভাবি যে এদেরকে ঠিকভাবে তৈরি করতে গেলে যেটা দরকার হয় এদের ডিপ্লোমা লেভেলে, যেটা সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে ল্যাব এবং ওয়ার্কশপ। তো আমাদের ক্ষেত্রে আমি বলি, আমাদের এসআইপির কথাই, এসআইপি থেকে যে সমস্ত স্টুডেন্টরা ভর্তি হয় বা 3 বছর পড়াশোনা করছে ডিপ্লোমা লেভেলটা, তারপরে পাস আউট করার পর এরা যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার মতন যোগ্যভাবেই এখান থেকে বেরোয়। যেহেতু আমাদের শুধুমাত্র মেকানিক্যাল ডিপার্টমেন্টে নয়, আমাদের এখানে 6টা ডিপার্টমেন্ট পড়ানো হয়। 6টা ডিপার্টমেন্টের যে সমস্ত ধরুন অত্যাধুনিক যে সমস্ত টেকনোলজি, সেগুলোকে ইউজ করা, বা কোর্স বা সিলেবাস রিলেটেড যে সমস্ত ল্যাব এবং ওয়ার্কশপের যে প্রয়োজন আছে, সমস্তটা কিন্তু ফুলফিল রয়েছে আমাদের এখানে। এটাই হচ্ছে আমাদের আদার্স আমাদের এখানে একটা ফ্যাসিলিটি স্টুডেন্টরা একটা পাচ্ছে। এই বিষয়ে পড়াশোনা করে চাকরির সুযোগ ঠিক কতটা পাওয়া যায়? দেখুন, চাকরির ব্যাপারটা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস এবং এদের একটা প্রাইভেট, দুটোর দিক রয়েছে। তো আমরা কখনোই বলবো না যে আফটার পাস আউট সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট সার্ভিস পেয়ে যাবে একজন স্টুডেন্ট, এটা বলা যায় না। কিন্তু আমরা এখানে তার মধ্যে যে দক্ষতাটুকু আমরা গ্রো করে পাঠাই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যাদের হায়ার এডুকেশনে যাওয়ার ইচ্ছা নেই, আফটার ডিপ্লোমা পাস আউটের পরেই জবে যাওয়ার মতন একটা টেন্ডেন্সি থাকে, সমস্ত স্টুডেন্টরাই জবের, এদের অ্যাভেলেবেল জব রয়েছে। অ্যাভেলেবেল জব থাকার কারণে তারা তাদের এই যে প্রাথমিক যে শিক্ষাটা নিচ্ছে এরা, তারপরে যে কোনো কোম্পানিতে যায়, যে কোনো কোম্পানির রুলস অ্যাকচুয়ালি আছে যারা প্লেসমেন্ট করান। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি একটা কোম্পানিতে গেল, তো সেই কোম্পানির কি মোটিভ, কোন মোশনে সেখানে কাজকর্মটা হয়, তো সেই রিলেটেড হয়তো তাকে 1 মান্থের বা 3 মান্থের একটা শর্ট পিরিয়ডের একটা ট্রেনিং করে নেওয়ার পরে তারা তাদেরকে পোস্টিং করতে পারছে। তো এই যে 1 মান্থের বা 3 মান্থের যে ট্রেনিং প্রসেসটা তারা অ্যাপ্লাই করছে স্টুডেন্টদের উপর, মানে ফ্রেশার্সদের ওপরে, তো এইটা নিতে পারে একমাত্র এসআইপি স্টুডেন্ট। আমি ভালোভাবে এটাকে অনুভব করতে পারি, যেটা আমি বলছি প্রথম থেকেই, যে এখানে যে বেসটা তৈরি হয় আমাদের স্টুডেন্টদের, সেই বেসটা
তার যে নলেজটা থাকে সেই নলেজটা কিন্তু সেই পার্টিকুলার সেই কোম্পানিতে গিয়ে সে কিন্তু কাজে লাগাতে পারে, এবং এর ফলে এদের ডিমান্ড যে কম নেই এটা বলবো না, প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে। আমাদের এখানে মেকানিক্যালের কথাটাই বলি, মেকানিক্যাল ডিপার্টমেন্টের যারা জব করার ইচ্ছা রয়েছে আপনার ডিপ্লোমা পাস আউট, এদের আপনার মানে ফিফথ সেম মানে ফিফথ সেমটা ক্রস করার পরে, মানে ফিফথ সেমটা পাস আউট হয়ে যাওয়ার পরেই এরা জবের পথে অ্যাভেল হয়ে যাচ্ছে, বা এরা যাচ্ছেও। এবারে ধরুন যেটা বললাম হায়ার এডুকেশনে যারা যাচ্ছে সেটা হচ্ছে তারা বিটেক, রেগুলার বিটেক সেটা কোর্সে তার ভর্তি হচ্ছে, নিজের উপর ব্যক্তিগত ডিপেন্ড ব্যাপার করছে। থাকছে হ্যাঁ, স্টুডেন্ট বা গার্জেনের ইচ্ছা অনুযায়ী। তো সেই হিসাবেই এদের কাজের কোনো রকম কোনো ঘাটতি নেই, অ্যাভেলেবেল এদের মধ্যে হাতে জব রয়েছে। তার সাথে সাথে একটা কথা বলে দিই, আমার অনেক স্টুডেন্ট এখনো পর্যন্ত রয়েছে আমাদের যেটা লোকাল, আমরা বোলপুর শান্তিনিকেতন এরিয়াতে আমাদের এই কলেজটি। তো বোলপুরে যে মার্কেটটা রয়েছে, আমার অনেক স্টুডেন্ট রয়েছে মেকানিক্যাল থেকে পাস আউটের পরে, যেটা সেলফ ডিপেন্ডেন্ট, যেটা সেলফ এমপ্লয়ি, তার সেক্ষেত্রেও তারা কাজ করছে। বিভিন্ন তারা ওয়ার্কশপ নিজেরাই বানিয়েছে, মেকানিক্যালের ওয়ার্কশপ, হয়তো 4 হুইলারের ওয়ার্কশপ রয়েছে আমাদের পাস আউট স্টুডেন্টের, 2 হুইলারের ওয়ার্কশপ রয়েছে। তো সেখানে দেখা যাচ্ছে যে সে নিজেই একজন উদ্যোগী, তার সাথে সাথে আরও 4 জন বা 5 জন তার সঙ্গে কর্মী বা ওয়ার্কাররা তার সঙ্গে রয়েছে। কাজের একটা সুযোগও রয়েছে। এটাও রয়েছে আমাদের এছাড়া মেকানিক্যাল ওদের ডিপার্টমেন্টে। প্লেসমেন্টের কোনো ব্যাপার? প্লেসমেন্টের পার্টিকুলার আমাদের টিপিও রয়েছে এখানে, ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল একটা রয়েছে হ্যাঁ। পার্টিকুলার, সেখানে টিপিও অফিসার একজন রয়েছেন। হুম। উনি বিভিন্ন কোম্পানিগুলোর সঙ্গে সবসময় টাই আপ করছেন। কিছু কোম্পানির সঙ্গে আমাদের মৌচুক্তিও হয়ে রয়েছে। সেই সমস্ত কোম্পানিগুলোকে রেগুলার বেসিসেই আমাদের এখান থেকে স্টুডেন্টদেরকে প্লেসমেন্ট করানো হচ্ছে। ছাত্রছাত্রীরা কোন প্রকল্পে কাজ করলে তাদের দক্ষতা বাড়ে বলে আপনি মনে করেন? এটা অ্যাকচুয়ালি ম্যাডাম আপনি যেটা বলতে চাইছেন সেটা প্রজেক্ট ওয়ার্কের ব্যাপারটা। তো প্রজেক্ট তো থাকবেই, ডিপ্লোমা লেভেলে যখন পড়াশোনা করছে এরা, যখন টেকনিক্যাল এডুকেশনের উপরে পড়াশোনা করছে, এখন তো এমনি বেসিক যে এডুকেশন তার মধ্যে তো প্রজেক্ট ওয়ার্ক থাকেই। অ্যাকচুয়ালি দেখা যায় যে প্র্যাকটিক্যাল যে নলেজটা আমাদের ক্লাস রিলেটেড, যাদেরকে আমরা যতটুকু তাদেরকে শেখাচ্ছি, ধরুন ফার্স্ট ইয়ার থেকে তাদের ওয়ার্কশপ রয়েছে বা ল্যাব রয়েছে, ফার্স্ট ইয়ারে কিছুটা নলেজ গ্রো করলো, সেকেন্ড ইয়ারে যখনই গেল, সেকেন্ড ইয়ারের মিডিল থেকে ফোর্থ সেমে যখনই যাচ্ছে স্টুডেন্টরা, সেখান থেকে এদের প্রজেক্ট ওয়ার্ক জাস্ট স্টার্ট হয়। তো প্রজেক্ট ওয়ার্ক যখনই স্টার্ট হয়ে গেল, তখন দেখা যাচ্ছে যে একটা আমরা এইভাবে প্রজেক্টগুলো করাই, যে কোনো প্রকল্প তারা মাথার মধ্যে নিয়ে আসলো, তো সেইটা একটা টিম ওয়ার্ক করিনি আমরা। টিম ওয়ার্ক বলতে একটা টিমের মধ্যে হয়তো 7 জন 10 জন থাকলো, ম্যাক্সিমাম আমরা 10 জন পর্যন্ত রেখে দিই একটা টিমের মধ্যে। এবার সেখান থেকে তারা যে প্রজেক্টটাতে কাজ করবে সেই প্রজেক্টটা ফাইনালাইজ করার পরে তারা একটা ডায়াগ্রাম তৈরি করলো, তারপর আমাদের সঙ্গে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে এবং লেকচারারদের সঙ্গে সেইটা নিয়ে ব্যাপারটা নিয়ে বসে ওনারা, সেই স্টুডেন্টরা বসে এবং ফ্যাকাল্টিরা বসে সেটা ফাইনালাইজ হয়। কোনো জায়গায় ডায়াগ্রামে যদি কোনো ডিস্টার্ব থাকে, সেগুলো লেকচারার অথবা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টরা সেটাকে কারেকশন করে নেওয়ার পরে প্রজেক্টটা শুরু হচ্ছে। এই যে প্রজেক্টটা শুরু হয়, এইখানেই দেখা যাচ্ছে যে এদের নলেজটা আরও বেড়ে যায়, প্র্যাকটিক্যাল নলেজটা। সব থেকে বড় এদের একটা মেন টার্গেট থাকে যে প্রজেক্টটা আমরা কীভাবে সাকসেস করব। তো সেই প্রজেক্টটা সাকসেস হয়ে যাওয়ার পর, বা এই যে প্রজেক্ট সাকসেস হওয়া শুরু এবং সাকসেস হওয়া পর্যন্ত যে পিরিয়ডটা, এই পিরিয়ডটাতে তাদেরকে আমরা দেখেছি এমনকি রাত্রি পর্যন্ত স্টুডেন্টরা থেকে যায়, হস্টেলের স্টুডেন্টরা থাকে, ডে স্কলার স্টুডেন্টরাও থেকে যায়, রাত্রি হয়তো আগামী দিনে প্রজেক্ট সাবমিশন আছে। তো সেই ক্ষেত্রে দেখেছি এরা এত অ্যাক্টিভভাবে কাজটা করে, যার জন্য দেখা যাচ্ছে যে সেইটা একদম এই যে আমরা যেটা রুটিন ওয়াইজ যে প্র্যাকটিক্যালটা আমরা করাই, সেটা আমাদের সিলেবাস যতটুকু সেটা করাচ্ছি তাদেরকে। এই জায়গাতে যখন প্রজেক্ট ওয়ার্ক যখন করতে আসছে স্টুডেন্টরা, এখানে কিন্তু আর কোনো রুটিন থাকছে না। সেখানে তখনই গ্রাইন্ডার করতেছে, তখনই মেশিনে তাদেরকে কাজ করতে হচ্ছে, তখনই তাদের কোনো কিছুক্ষণ আগে যেটা বলছিলাম কোনো টেস্টিং ল্যাবে যেতে হচ্ছে, এবং এখানে যে সমস্ত মেটেরিয়ালসগুলো তারা ইউজ করে, দেখা যাচ্ছে একটা মেটেরিয়ালের উপরে ডিপেন্ড করে থাকতে পারে না, ভেরিয়াস টাইপসের মেটেরিয়ালসকে তাদেরকে গ্যাদার করতে হয়। সে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো মেটালের আমি তার কি চারিত্রিক গুণাগুণ, একটা মেটালকে কিভাবে আমি হয়তো বেন্ড করব, বা একটা মেটালের উপর আমি হোল করব, এই যে তার দেখা গেল যে কি যে বেসিক যে মেটেরিয়ালটা মেটাল ব্যবহার করছে যে ক্ষেত্রে, তাহলে মেটালের চারিত্রিক গুণাগুণ, মেটালকে কিভাবে কাজ করতে হয়, কিভাবে তাকে ফাইলিং করতে হয়, কিভাবে ড্রিলিং করতে হয়, বা যে কোনো শেপ দিতে হয়,
একটা তাদের মধ্যে সলিড একটা এক্সপিরিয়েন্স গ্রো হয়ে যাচ্ছে এই কাজটা করতে গেলে। তাহলে প্রজেক্টে যখনই গিয়ে ওই জায়গাটা কোনো একটা পেয়ার পাস তৈরি করতে হচ্ছে, সেখানে প্রজেক্টে ওই জায়গাটাতে লাগবে। সাপোজ ধরুন একটা হুইল তৈরি করতে হচ্ছে, হুম তো একটা মেটালকে বেন্ড করে পার্টিকুলার একটা সার্কেলের মধ্যে নিয়ে এসে সেই হুইলটাকে তৈরি করা, এই যে একটা এক্সপিরিয়েন্স, এটা কিন্তু পার্টিকুলার তাদের একটা সলিড একটা এক্সপিরিয়েন্স গ্রেন হয়ে যায় এটা হুম করতে করতে। এইরকম দেখা যাচ্ছে যে আদার্স যে সাইটগুলো রয়েছে, যেটা বললাম ভেরিয়াস টাইপস অফ, হয়তো তার মধ্যে কিছু উড আছে, প্লাস্টিক সানমাইকা ব্যবহার করছে, প্লাস্টিক ব্যবহার করছে, উড ব্যবহার করছে, সব নিয়ে একটা প্রজেক্ট হয়তো হুম তৈরি হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যেটা প্রশ্ন করছিলেন, তো প্রজেক্ট করা অতি অবশ্যই দরকার আছে, এবং প্রজেক্ট করার সাথে সাথে এদের আরও এক্সপিরিয়েন্স খুব মানে গেইন হয়। দক্ষতাটা খুব হুম ভালোভাবে তৈরি হয় হুম হুম। যে প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে। ভবিষ্যতে এই বিষয়ে পড়াশোনার কোন কোন নতুন দিক খুলছে? দেখুন, এখন বর্তমানে যেটা টেকনোলজি, আমি হুম 2010 সালের টেকনোলজি আর 2025 সালের টেকনোলজি আমরা আকাশ সবাই জানি পাতালের একটা অনেকটা তফাৎ। ডিফারেন্স হয়ে হুম যাচ্ছে। হুম তো আমাদের শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক, আমরা আগেও বলেছি, হুম এটা আমি এখনও আজকেও বলতে চাই যে যে নিত্য নতুন যে টেকনোলজিগুলো, আমরা সেটা কিন্তু সবসময় আমরা ইউজ করছি বা স্টুডেন্টদেরকে দিয়ে ইউজ করাচ্ছি, হুম জানাচ্ছি হুম তাদেরকে। এর জাস্ট এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে, আমরা যেটা মেটাভার্স প্রযুক্তি, যেটা হুম হুম এই মেটাভার্স প্রযুক্তি বিগত ২ বছর থেকে আমরা ব্যবহার করছি, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে এটা এই মেটাভার্সটাকে আমরা ইউজ করছি। হুম এই মেটাভার্সে ইউজের ফলে হচ্ছে কি, যে এদের যেটা নিউ টেকনোলজির যে কাজকর্মটা, সেটা আদার্স, যেমন ধরুন এতদিন আমরা আগে জানতাম আমার মেকানিক্যাল ডিপার্টমেন্টে লেদ মেশিন একটা হয়, হুম তো লেদ মেশিনে বিভিন্ন ধরনের অপারেশন হয়। তো সেটা কিন্তু ম্যানুয়ালি আমি দেখছিলাম হুম হুম 2010 সাল থেকে ওটা ম্যানুয়ালি অপারেট হয়। তো লেদ মেশিন এখন সেটা সিএনসি দ্বারা ব্যবহার হচ্ছে, সেটা টোটালি কিন্তু কম্পিউটার দ্বারা অপারেট হচ্ছে। হুম হুম তো এইরকম যে টেকনোলজিগুলো, সেই টেকনোলজি আমাদের এসআইপিতে আমরা সব সময় নিয়ে আসছি। হুম আমাদের মাননীয় যিনি স্যার, প্রেসিডেন্ট স্যার রয়েছেন, মলিপিট স্যার, আমরা এটা নিয়ে উনি ভীষণভাবে উদ্যোগী। তো স্টুডেন্টদেরকে এইভাবে তৈরি করার জন্য উনি পারমিশন দিয়েই রেখেছেন যে যেটা আপনাদের প্রয়োজন, বিভিন্ন ডিপার্টমেন্টাল যেটা আপনাদের প্রয়োজন, নিউ টেকনোলজি আপনারা আনতে চাইছেন, হুম আমাকে বলবেন। উনি সরাসরি আমাদের সঙ্গে এইভাবেই কথা বলেন যে আমাকে বলবেন, সঙ্গে সঙ্গে আমি সেই মেশিনটা বা সেই ল্যাবের সেই ইনস্ট্রুমেন্টটা আমরা আনার কিন্তু চেষ্টা করব। হুম আপ টু ডেট আমরা এখনও পর্যন্ত এসআইপি আপ টু ডেটই আছি। হুম তো সেই হিসাবে আমাদের স্টুডেন্টরাও আপডেট রয়েছে। আচ্ছা, একজন পলিটেকনিক শিক্ষার্থী মানে ধরুন যে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে, সে কিভাবে নিজের কেরিয়ারটা মানে গড়তে পারে বা কিভাবে গ্রো করবে সেই বিষয়ে যদি আপনি এখন বর্তমান যে প্রজন্ম তাদেরকে বা উক্ত ছাত্রছাত্রী যারা আহ, হুম, আপকামিং, সদ্য হ্যাঁ ম্যাডাম, এইচএস বুঝতে পাস পেরেছি। করেছে তাদেরকে কি আপকামিং বলবেন? ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমাদের এসআইপির তরফ থেকে আমরা এই মেসেজটাই দিতে পারি। এটা হচ্ছে, দেখুন, দুটো এডুকেশনের উপরে অনেকটা ডিফারেন্স। হুম একটা হচ্ছে জেনারেল এডুকেশন, হুম আর্টস সায়েন্স কমার্স নিয়ে যারা গ্র্যাজুয়েশন করছে, মাস্টার করছে বা পিএইচডি করছে, এটা একটা আলাদা নর্মাল লাইন ব্যাপার, যেটা, একটা হ্যাঁ, জেনারেল এডুকেশনের জেনারেল মধ্যে লাইন। চলে যাচ্ছে। হুম এটা থেকে সরে এসে এখনকার সময়ে দেখেছি ম্যাক্সিমাম, যেমন আমি এসআইপির কথাই বলি, আমরা 2025-এ এখনও পর্যন্ত স্টুডেন্ট গার্জেন এখান থেকে ফেরত যাচ্ছে, সিট পাচ্ছে না। হুম আজ থেকে প্রায় 3 মাস আগে আমাদের সমস্ত ডিপার্টমেন্টের সিট ফুল আপ ফুল। হয়ে গেছে, পুরো হুম ফুলফিল হয়ে গেছে। হুম তো এইটার পিছনে কিন্তু একটাই কারণ, যে স্টুডেন্টদেরকে প্রথম হচ্ছে তাদেরকে চয়েস করা, হুম যে আমি কোন এডুকেশনটাকে আমি অ্যাকসেপ্ট করব আফটার এইচএস। বিশেষ হুম করে হুম দেখা যায় হুম যে স্টুডেন্টদের ভোল্ট পরিবর্তন হয় আফটার এইচএস। হুম এইচএসের পরে দেখা যাচ্ছে যে সে হয়তো আর্টসের যদি স্টুডেন্ট থাকে, এইচএসটা ব্যাকগ্রাউন্ড থাকে যদি আর্টস বা সায়েন্স বা কমার্স যেটাই থাকলো, কিছু স্টুডেন্টরা তারা সেই সাবজেক্টের উপরে থেকে যেতে চায়, তারা অনার্স করছে, তার উপরে গ্র্যাজুয়েশন করছে, তার উপরে মাস্টার্স করছে, পিএইচডি করছে, এটা হুম একটা হুম আলাদা ব্যাপার। এইখান থেকে যখনই সে সরে চলে আসলো, টেকনিক্যাল এডুকেশনে চলে গেল অথবা মেডিকেলের দিকে চলে যাচ্ছে হুম অনেক হুম হুম স্টুডেন্টরা। হুম তো আমি টেকনিক্যালের দিকেই বলছি, টেকনিক্যাল এডুকেশন দিকে আসার প্রথম যে কথাটা ভাবতে হয় স্টুডেন্টদেরকে বা গার্জেনদেরকে, যে আমি পলিটেকনিক ডিপ্লোমার কথাই বলছি, পলিটেকনিক ডিপ্লোমার কথা যদি ভাবতে হয়, তাহলে প্রথম আমরা বলি স্টুডেন্ট অথবা গার্জেনদেরকে, প্রথম এদেরকে ডিপার্টমেন্টটা সিলেকশন করা, হুম যে আমি কোন ডিপার্টমেন্টটাকে নিয়ে পড়াশোনাটা করব। আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করব, না আমি ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করব, না আমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করব বা মেকানিক্যাল, এই যে সেক্টরগুলো রয়েছে বিভিন্ন, এটা হচ্ছে প্রথম। এটা দেখবেন, আমি একটা কথা বলি, এটা আমার অভিজ্ঞতা থেকেই বলছি,
যে আমাদের এই যে টেকনিক্যাল যে এক্সপিরিয়েন্সগুলো রয়েছে, টেকনিক্যালের দিকে যে ন্যাক হুম, স্টুডেন্টদের, হুম, এটা কিন্তু ছোটোবেলা থেকেই আমরা দেখতে পাই। বাড়িতে দেখবেন আপনাদের বাচ্চারা যারা রয়েছে, এক একটা বাচ্চার দেখবেন টেন্ডেন্সি এক এক রকমের থাকে। কেউ হুম, আঁকতে ভালোবাসে ছোটোবেলা থেকে, কেউ হুম, নাচ ভালোবাসে, কেউ গান ভালোবাসে। হুম, আবার অনেক বাচ্চা দেখবেন টেকনিক্যাল, প্রথম থেকেই টেকনিক্যাল সাইডে রয়েছে। হুম, হুম, আপনার টর্চটা যদি পড়ে থাকে দেখবেন খুটখুট করবে হুম, সেটা, যে কোথা থেকে সুইচটা দিয়ে অফ হচ্ছে, কোথায় অন হচ্ছে। একটা হুম, বাচ্চা হুম, সে কিন্তু ট্রাই করছে প্রথম থেকে। অনেক বাচ্চা দেখবেন সুযোগ পেলে সেই টর্চ লাইটটা বা আদার্স খুলে, কোনো এরকম ধরনের কোনো ডিভাইসকে দেখবেন হয়তো সে খুলেই ফেলেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? তো এইগুলো হচ্ছে কিন্তু টেনডেন্সি তার। হুম, তো এইখান থেকে গার্জেন বা গার্জেনদেরকেই অনুভব করার একটা দিক রয়েছে। দেখা যাচ্ছে যে কম্পিউটারের ওপরে বা সিভিলের ওপরে বলুন, দেখবেন অনেকে কনস্ট্রাকশন ভালোবাসে। ছোটবেলা থেকে ইট সাজিয়ে, সাজিয়ে বা দেশলাইয়ের হুম, বক্স হুম, বা হুম, এরকম ধরনের কোনো বক্সকে সাজিয়ে, সাজিয়ে একটা বিল্ডিং কনস্ট্রাকশন করার তৈরি করছে, চেষ্টা করছে। বা ছোট, ছোট কাঠি-টাঠি নিয়ে একটা ব্রিজ করা তৈরি করছে, চেষ্টা হুম, করছে হুম, সে। হুম, তার মানে ওই স্টুডেন্টের মেন্টালিটি রয়েছে কিন্তু সে কনস্ট্রাকশনের দিকে। মেশিনারি নিয়ে বেশি যে সমস্ত এরা বেশি মেন্টালিটি থাকে, তাদেরকে মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করাটা হচ্ছে তাদের পক্ষে খুব বেটার হয়। হুম, এগুলো নিজেকে গ্রো করতে পারে, নিজেকে ফ্ল্যাশ করতে পারে আফটার এই যে বড় হওয়ার পর এই হুম, সমস্ত ডিপার্টমেন্টগুলো নিয়ে। যদি এইটা হচ্ছে প্রথম মানে তার ধাপ, সিলেকশনটা করা। হুম, হুম, হ্যাঁ? সেইটা হচ্ছে অনেকে দেখা যায় যে স্টুডেন্ট বা গার্জেন স্টুডেন্টের উপরে জোর জবরদস্তি চাপিয়ে দিচ্ছে, না তুমি কম্পিউটার সায়েন্সেই পড়াশোনা করো। কিন্তু স্টুডেন্টের কিন্তু মন আছে, সে হয়তো নাচের দিকে তার হয়তো আছে বা গানের দিকে তার ঝোঁক আছে, সেখান থেকে সরিয়ে নিয়ে এসে করাটা স্টুডেন্ট নিজের মন থেকে অ্যাকসেপ্ট করতে পারে না, অনেক সময় দেখা হুম, যায়। হুম, তো হুম, এই ক্ষেত্রে অনেকটা ব্যাড এফেক্ট পড়ে যায়। এখন অ্যাকচুয়ালি বর্তমান যে সিচুয়েশনটা, বর্তমান সিচুয়েশনের কাজের যে ব্যাপারটা রয়েছে, এইটার দিক থেকে চিন্তাভাবনা যদি করা হয়, আফটার পাস আউট সেই স্টুডেন্টটা কী করবে? কোনো একটা জায়গাতে প্লেসমেন্টে যাওয়া, হুম, প্লেসমেন্টে গিয়ে হয়তো তার দেখা গেল খুব নিডি ফ্যামিলি থেকে একটা স্টুডেন্ট বিলং করছে। তো তাকে দেখা যাচ্ছে যে তার গার্জেনদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো ডিপ্লোমাটুকু কোনো রকমে কমপ্লিট করানোর মতন সামর্থ্য রয়েছে। হুম, তো তারপরে স্টুডেন্টটাও চিন্তা ভাবনা করছে, আফটার এইচএস যদি ডিপ্লোমাতে আসে, ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা ম্যাচুরিটি এসে যায়। হুম, তো সেই স্টুডেন্টও বুঝতে পারে যে আমার ডিপ্লোমা করে যাওয়ার পরে কিন্তু আমাকে ফ্যামিলিকে সাপোর্টের জায়গাটাতে আমাকে চলে যেতে হবে। ফিনান্সিয়াল সাপোর্টের হুম, ব্যাপারটা হুম, বলছি। তো সেই ক্ষেত্রে সেই স্টুডেন্টকে আমরা সেইভাবেই তৈরি করি, যাতে ডিপ্লোমা ৩ বছর কমপ্লিটের পরে যেকোনো একটা কোম্পানিতে গিয়ে সে কিন্তু কাজের যোগ্য হয়ে উঠতে এখান থেকে পারে, যেতে পারে। হুম, হুম, এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট থাকে ম্যাম। হুম। আমরা স্যারের থেকে শুনলাম উনি আমাদের বর্তমান যে প্রজন্ম যারা সদ্য এইচএস পাস আউট হয়েছে তাদের জন্য যে বার্তা উনি দিলেন, আপনারাও চেষ্টা করুন আমাদের শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজে এসে যোগাযোগ করুন, স্যারেদের সাথে কথা বলুন। আজকে আমাদের অনুষ্ঠানের আমরা একদম অন্তিম পর্যায়ে এসে পৌঁছে গেছি। আমরা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আরেকবার ওনার পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আজকে উনি ছিলেন শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি অমিয় কুমার দাস মহাশয়। ওনাকে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পজিটিভ বার্তার পাশে থাকবেন। নমস্কার। নমস্কার।